একটি চিঠির অবাক করা জীবন, ভারতীয় ডাক পরিষেবার অন্দরমহল। চলুন আজ এই বিশাল ব্যবস্থার একদম ভেতরে ঢুকে এর গল্পটা শুনে আসা যাক। আচ্ছা, পোস্ট বক্সে একটা চিঠি ফেলার পর ঠিক কি হয়, এটা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? মানে ওই এক টুকরো কাগজ কিভাবে যেন এক অদৃশ্য পথ ধরে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে একদম ঠিক জায়গায় পৌঁছে যায়। চলুন আজ আমরা এই চিঠির যাত্রাপথের প্রত্যেকটা বাঁকে একটু উকি দিয়ে দেখি। তাহলে সবার আগে ইন্ডিয়া পোস্টের মূল লক্ষ্যটা বুঝতে হবে। দেখুন, ওদের মিশন হলো বিশ্বের সবথেকে বড় ডাক নেটওয়ার্ক হিসেবে নিজেদের জায়গাটা ধরে রাখা। কিন্তু এটা শুধু একটা রেকর্ডের ব্যাপার না, বুঝলেন? এর আসল উদ্দেশ্য হলো দেশের প্রত্যেকটা নাগরিকের জীবনকে ছুঁয়ে যাওয়া। মানে এটা শুধু চিঠি চালাচালি নয়, এটা দেশের কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটা বিশাল ব্যবস্থা। ডাক ব্যবস্থার এই বিশাল কর্মযোগ্য, হ্যাঁ, এর নেটওয়ার্কটা যে কত বড় সেটা শুনলে রীতিমতো অবাক হতে হয়। শহর থেকে শুরু করে দেশের একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবকিছুকে যেন একটা সুতোয় বেঁধে রেখেছে এই ব্যবস্থা। চিঠিটি সঠিকভাবে পোস্ট করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। হ্যাঁ, এই পুরো যাত্রার শুরুটা কিন্তু প্রেরকের হাতেই, আর কাজটা খুব সোজা, শুধু কয়েকটা নিয়ম মেনে চলতে হয়। তো খামের ওপর ঠিকানা লেখার সঠিক পদ্ধতিটা কি? খুবই সহজ। ১. প্রাপকের নাম। ২. বাড়ির নম্বর আর রাস্তার নাম। ৩. এলাকা বা মহল্লা। ৪. পোস্ট টাউনের নাম, এটা কিন্তু বড় অক্ষরে লিখতে হবে। আর ৫. সবশেষে সবচেয়ে জরুরি জিনিসটা, পিনকোড। এই ৫টা তথ্য যদি একদম ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু চিঠিটা গন্তব্যে পৌঁছানোর দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। এবার দেখুন নির্দিষ্ট আর অনির্দিষ্ট ঠিকানার মধ্যে তফাৎটা। একটা নির্দিষ্ট ঠিকানা ধরুন ১০ নম্বর পার্ক স্ট্রিটের বাসিন্দা, কলকাতা ৭০০১৬। এটা দেখেই পোস্টম্যান বুঝে যাবেন কোথায় যেতে হবে। কিন্তু ঠিকানাটা যদি হয় নন কমিশনড অফিসার, মিরাট, তাহলে তো মুশকিল। কারণ মিরাটে তো এমন অনেকেই থাকতে পারেন, তাই না? চিঠিটা কার কাছে যাবে? এজন্যই ঠিকানাটা সবসময় একদম পরিষ্কার আর নির্দিষ্ট হওয়াটা খুব জরুরি। আচ্ছা, জানেন কি এমন কিছু জিনিস আছে যা ডাকে পাঠানো একদম বারণ? যেমন ধরুন কোনো জীবন্ত প্রাণী পাঠানো যাবে না। বিস্ফোরক বা দাহ পদার্থ তো একেবারেই নয়। ঠিকমতো ঢাকা না দেওয়া ধারালো জিনিস, লটারির টিকিট বা কোনো ক্ষতিকারক পোকামাকড়, এসবও নিষিদ্ধ। এমনকি মানুষের শরীরের ভেতরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাঠানো যায় না। যদিও এর একটা অবাক করা ব্যতিক্রম আছে, সেটা আমরা একটু পরেই জানব। ডাক ব্যবস্থার অন্দরমহল, এক অদৃশ্য নেটওয়ার্ক। তো প্রেরকের কাজ তো শেষ, এবার চিঠিটা ঢুকে পড়ে একটা বিশাল ব্যবস্থার ভেতরে। চলুন দেখে নেওয়া যাক এই অদৃশ্য নেটওয়ার্কের মধ্যে ঠিক কি হয়। এই পুরো ডাক ব্যবস্থাটা আসলে কয়েকটা স্তরে সাজানো। ভাবুন, সবার উপরে আছে হেড পোস্ট অফিস বা এইচপিও। এটা হলো একটা জেলা বা শহরের বস অফিস, যেটা বাকিদের কাজ দেখে। এর নিচে আছে সাব পোস্ট অফিস বা এসও, যেগুলো ছোট শহর বা শহরি এলাকায় প্রায় সব রকম পরিষেবা দেয়। আর একদম শেষে গ্রামের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেয় ব্রাঞ্চ পোস্ট অফিস বা বিপিও। এরা খুব জরুরি কিন্তু সীমিত কিছু কাজ করে। এই ৩টে স্তর মিলেই কিন্তু পুরো নেটওয়ার্কটা চলে। কিন্তু এখানেই শেষ না, এমন কিছু পোস্ট অফিসও আছে যেগুলোর কথা হয়তো ভাবাই যায় না, যেমন নাইট পোস্ট অফিস। আবার ধরুন চাকার ওপর আস্ত একটা পোস্ট অফিস, মানে মোবাইল পোস্ট অফিস। বিশেষ ধরনের পোস্ট অফিস। ভাবুন তো একবার, সারাদিন কাজের পর রাতেও যদি পোস্ট অফিসের পরিষেবা পাওয়া যায়। নাইট পোস্ট অফিসগুলো ঠিক এই কাজটাই করে। রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, এমনকি রবিবারেও। আর মোবাইল পোস্ট অফিসটা হলো একটা চলন্ত ডাকঘর, একটা ভ্যান যেটা শহরের বিভিন্ন এলাকায় একটা নির্দিষ্ট রুটিন মেনে ঘুরে ঘুরে মানুষকে পোস্ট অফিসের সব সুবিধা দেয়। বিশেষ মেল, বিশেষ নিয়ম, কিছু অদ্ভুত পরিস্থিতির জন্য। চলুন এবার কিছু স্পেশাল মেল আর তার জন্য যেসব অদ্ভুত নিয়মকানুন আছে সেগুলো নিয়ে কথা বলা যাক। এগুলো শুনলেই বোঝা যায় এই ব্যবস্থাটা কত জটিল আর যে কোনো পরিস্থিতি সামলাতে তৈরি। যেমন ধরুন যারা সেনাবাহিনী বা বিমান বাহিনীতে কাজ করেন তাদের কাছে চিঠি পৌঁছানো। ডাক বিভাগের নিয়ম অনুযায়ী এই চিঠিগুলোতে কোনো শহরের নাম লেখা হয় না, তার বদলে লিখতে হয় 56 APO বা 99 APO। এটা আসলে ওদের নিজস্ব একটা সুরক্ষিত সিস্টেমের কোড। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো ক্যাম্প আর্টিকেল। এটা হলো দেশের খুব বড় সরকারি কর্মকর্তাদের জন্য একটা স্পেশাল সার্ভিস। ধরুন কোনো মন্ত্রী সফরে আছেন দেশের অন্য কোনো প্রান্তে, তার চিঠির ঠিকানায় শুধু ক্যাম্প লিখে দিলেই হলো। ডাক বিভাগ ঠিক খুঁজে বের করে তার কাছে চিঠিটা পৌঁছে দেবে। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, মনে আছে একটু আগে বলেছিলাম যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ডাকে পাঠানো নিষেধ? এবার সেই ব্যতিক্রমটার কথা বলি। যদি কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠানোর দরকার হয় তাহলে কিন্তু পাঠানো যায়, তবে তার জন্য কিছু কড়া নিয়ম আছে। ১. ওটাকে একটা টাইট করে সিল করা কাঁচের বোতলে ভরতে হবে। ২. তারপর সেটাকে তুলো দিয়ে মুড়ে একটা শক্ত কাঠের বা টিনের বাক্সে রাখতে হবে। আর শেষে পুরো বাক্সটা কাপড় দিয়ে মুড়ে ভালো করে সিল করে পাঠাতে হবে। ভাবা যায়? শুধু চিঠি বিলি করার বাইরেও একটি আধুনিক মাল্টি সার্ভিস হাব। তার মানে পোস্ট অফিসের কাজ কি শুধুই চিঠি বিলি করা? একেবারেই না। সময়ের সাথে সাথে পোস্ট অফিস এখন একটা আধুনিক মাল্টি সার্ভিস হাবে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের জীবনের একটা জরুরি অংশ। মানি অর্ডারের একটা খুব ভালো উদাহরণ। ব্যাপারটা খুব সহজ। একজন পোস্ট অফিসে টাকা জমা দেয় আর অন্যজন দেশের যে কোনো পোস্ট অফিস থেকে সেই টাকাটা তুলে নিতে পারে। আজও বিশেষ করে যারা বাড়ির বাইরে কাজ করেন তারা পরিবারের কাছে টাকা পাঠাতে এই ভরসাযোগ্য সিস্টেমটার উপরই নির্ভর করেন। এবার আসি ফিলাটেলির কথায়, মানে ডাকটিকিট জমানোর যে শখ। ইন্ডিয়া পোস্ট কিন্তু এই শখটাকে খুব গুরুত্ব দেয়, কারণ প্রত্যেকটা ডাকটিকিট তো আসলে একটা সময়ের গল্প বলে, তাই না? দেশের ইতিহাস, সংস্কৃতি সবকিছুর একটা ছবি তুলে ধরে। আর তাই যারা ডাকটিকিট জমান তাদের জন্য বড় বড় শহরে স্পেশাল ফিলাটেলিক ব্যুরো আছে।
চিঠির বাইরেও অনেক কিছু, যেমন ধরুন ব্যাংকিং পরিষেবা, ইন্স্যুরেন্স মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন সরকারি ফর্ম বিক্রি করা, এমনকি পেনশন বা অন্যান্য সামাজিক সুরক্ষার টাকাও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় পোস্ট অফিস। এক কথায় বলতে গেলে পোস্ট অফিস এখন সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাহলে দেখুন, একটা সাধারণ চিঠি থেকে শুরু করে মানুষের আর্থিক সুরক্ষার একটা বড় ভরসা, পোস্ট অফিস আসলে একটা বিশাল আর জটিল ব্যবস্থা, যা এই দেশের একদম গোড়ায় জড়িয়ে আছে। এর গুরুত্ব সত্যিই অপরিসীম।